আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে কৃষি শিক্ষা বিষয়ে আলোচনা করব আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়, দারিয়াপুর, দেলদা, টাঙ্গাইল। আজকে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় হচ্ছে কৃষি উৎপাদন, ফসল চাষ পদ্ধতি। কৃষি উৎপাদন বলতে আমরা ফসলকে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে ধান চাষ সম্বন্ধে আলোচনা করতে হলে প্রথমে আমরা জমি নির্বাচন হচ্ছে কি জমি নির্বাচন এই বিষয়ে আমরা জানতে হলে প্রথমে জমি নির্বাচন করতে হবে। বাংলাদেশ দানা জাতীয় ফসলের মধ্যে ধান চাষ উৎপাদন সবচেয়ে বেশি হয়, কারণ মানুষের খাদ্য আমাদের দেশের প্রধান খাদ্য ভাত। ধানের ফসল জমিতে ভালো হয় না এমন উঁচু নিচু মাঝারি জমি আমরা নির্বাচন করব না, আমরা অবশ্যই বেলে দোআঁশ বা দোআঁশ মাটি নির্বাচন করব। এর মধ্যে কতগুলো জাত রয়েছে, এই জাতগুলোর মধ্যে স্থানীয় জাত, স্থানীয় উন্নত জাত, উচ্চ ফলনশীল জাত। স্থানীয় জাতের মধ্যে হচ্ছে টেপি, গিরবি, ধূসর, নাতি, সাই। এই তিনটা হচ্ছে, আরো অনেক কিছু আছে, এর মধ্যে তিনটা আমি বললাম। তারপরে স্থানীয় উন্নত জাত হচ্ছে কটকতারা, কালোজিরা, হাসিকলমি, নাজরাল শাইল, বিশাইল, দুলাভোগ ইত্যাদি। এগুলো হচ্ছে স্থানীয় উন্নত জাত। উচ্চ ফলনশীল জাত, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 78টি স্থানীয় জাত, 68টি উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করেছেন। এই জাতগুলো আমরা তিনটি মৌসুমে আবাদ করে থাকি। এক হচ্ছে আউশ মৌসুম, দ্বিতীয় হচ্ছে আমন মৌসুম, তৃতীয় হচ্ছে বোরো মৌসুম। এই আউশ মৌসুমের সম্বন্ধে আমরা আলোচনা করতে হবে। আউশ মৌসুমের জাতগুলো, এমন কোন জাত আছে আমরা 3 মৌসুমে করি। এর মধ্যে হচ্ছিল বিপ্লব জাত আছে যেগুলো আউশ ও বোরো মৌসুমে করা যায়, যেমন চান্দিনা, মালা, BR9, BR14, BR3 ইত্যাদি। এখন আমরা আউশ মৌসুমের জাত সম্বন্ধে জানবো। শুধু আউশ মৌসুমে চাষ করা যায় এমন 8টি জাত। এদের মধ্যে হলো BR20 যা নিজামি বলে, BR21 যা নিয়মিত বলে। এই জাতগুলোকে আউশ মৌসুমে চাষ করা হয়। এদের 15 থেকে 30 বৈশাখে চারা রোপণ করা হয়। চারার বয়স 20 থেকে 25 দিন হয়ে লাগানো যায়। এখন আমি বলছি আমন মৌসুম। সচরাচর আমন মৌসুমের জাতগুলো হচ্ছে 27টি। এদের মধ্যে হলো BR5 দুলাভোগ বলে, BR11 মুক্তা, BR22 কিরণ, BR56 বিধান 57, বিধান 62। এই আমন মৌসুমের জাতগুলো হচ্ছে আমি বললাম। এবার বোরো মৌসুমের চাষ করা যায় এমন 16টি জাত। এদের মধ্যে হলো বিধান 18 যা শাহজালাল নামে পরিচিতি, বিধান 28, বিধান 29, বিধান 50 বাংলা মতি নামে পরিচিতি। এখন বিধান ও বাদে কিছু কিছু উন্নত উচ্চ ফলনশীল জাতের মধ্যে এখানে হাইব্রিড 1, হাইব্রিড 2, হাইব্রিড 3 ইত্যাদি চাষাবাদ করা হয়। তাছাড়া ধান চাষের কিছু কিছু জাত রয়েছে যা বৃষ্টিবহুল, খরা, বন্যা ও লবণাক্ত মাটিতে চাষ করা যায়। এগুলো জাত রয়েছে। বীজ বাছাই, এখন আমরা কি করব, বীজ বাছাই করব। এই জাতের মধ্যে অবশ্যই বললে বীজ বাছাই করতে হবে। বীজ বাছাই কমপক্ষে 80% বীজ গলানো ক্ষমতা আছে এমন সুষ্ঠু সবল বীজ আমরা সংরক্ষণ করব। বীজ সংরক্ষণ অবশ্যই বাছাই ভালো করতে হবে। বীজ শোধন ও জাগ দেওয়া বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বীজ শোধন করতে হলে বিভিন্ন মেডিসিন বা ভিটামিক্স, কার্বনিক্স ইত্যাদি দিয়ে আমরা শোধন করতে পারবো। বীজ শোধন করার পরে আমরা অবশ্যই জাগ বা ভিজিয়ে রাখতে হবে বীজগুলো। ধানের বীজ ভিজিয়ে রাখলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর তারপর আমরা এগুলো বীজ আমরাকে জাগ দিতে হবে। জাগ দেওয়ার পর এগুলো এখন আমাদের বীজতলা তৈরি করতে হবে। সচরাচর বীজতলা তৈরি করতে হলে 4টি মাধ্যমে আমরা বীজতলা তৈরি করতে পারি। এক হচ্ছে শুকনা বীজতলা, 2 হচ্ছে ভাসমান বীজতলা, 3 হচ্ছে ভেজা বীজতলা, 4 হচ্ছে দাপক বীজতলা। এখন আমাদের শুকনা বীজতলা কিভাবে তৈরি করব সেই সম্বন্ধে আলোচনা করব। শুকনো বীজতলা তৈরি করতে হলে অবশ্যই মাটিকে 4 থেকে 5টি চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরে করতে হবে। মাটিতে অবশ্যই রস থাকতে হবে, প্রয়োজন মতো না থাকলে রস দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে এবং যদি জমি অনুর্বর থাকে তাহলে জৈব সার প্রয়োগ করতে হবে।
এই শুকনা বীজতলা মাপ হচ্ছে কি বিভিন্ন জমির অনুযায়ী বিভিন্ন জমি অনুযায়ী 10 মিটার লম্বা, 4 মিটার প্রস্থ বা 9 মিটার লম্বা, 1.5 মিটার প্রস্থ ইত্যাদি আকারে আমরা এটি তৈরি করতে পারি। এই শুকনা বীজতলা সহজে ধান বীজ গজানোর খুবই সুবিধা হয়। তাহলে আমরা শুকনো বীজতলা জানবো। তারপর আমরা এবার ভেজা বীজতলা, এক্ষেত্রে জমিতে পানি দিয়ে 2 থেকে 3টি চাষ ও মই দিয়ে 5 থেকে 6 দিন বা 6 থেকে 7 দিন রেখে মাটিকে পচিয়ে ভেজা বীজতলা তৈরি করা হয়। এটি আগাছা, খড়কুটা ইত্যাদি পচে গিয়ে সারে পরিণত হয়। এই জমি আরো 2 থেকে 3টি চাষ ও মই দিয়ে মাটি কাদা থকথকে করে বিভিন্ন আকারে ব্যাট তৈরি করে জমিতে তৈরি করে ভেজা বীজতলা তৈরি করা হয়। বীজতলার পরিচর্যা এখন আমরা করব। পাখি যাতে বীজতলায় বীজে না খেয়ে ফেলে সেজন্য আমাদেরকে চারপাশে পাখি তাড়ানোর জন্য ব্যবস্থা করতে হবে। বেডে শুকানো হলে সেটির ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা চারা উত্তোলন হচ্ছে কি, এবং চারা তোলার পূর্বে আমাদেরকে মাটিকে ভিজে রাখতে হবে, মাটি যেন নরম থাকে, চারা শিকড় যেন ছেড়ে না যায়। তারপর চারার গোড়ায় অবশ্যই মাটি থাকতে হবে, না হলে চারা লাগাতে অসুবিধা হবে। চারা তোলার পর ছোট ছোট আকারে আটি বেঁধে রাখে দিতে হবে এবং নিয়ে যেতে হবে, পরিবহনের সুবিধা হয়। এই জন্য আমাদের ভেজা বীজতলার এগুলো আমাদের তারপর আমরা এখন ভাসমান বীজতলা নিয়ে আলোচনা করব। ভাসমান বীজতলা হচ্ছে কি, ভাসমান হচ্ছে যখন বন্যা বা কবলিত এলাকায় সমস্ত চারদিকে পানি থইথই করবে তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এটা হচ্ছে কলা গাছ বা অন্যান্য কচুরিপানা দিয়ে ভেলা বা নৌকা মতো তৈরি করে এখানে 5 সেন্টিমিটার কাটা দিয়ে বা কচুরিপানা অন্যান্য দিয়ে তারপর আমরা অমৃত বীজগুলো সাজিয়ে ব্যাটের মধ্যে দেব। তাহলে আমরা কি এই ভাসমান বীজতলা হবে। ভাসমান বীজতলার জন্য 20 থেকে 25 দিনের চারার উপযুক্ত সময়। বেশি বয়স হলে আবার চারা অসুবিধা হতে পারে। তারপরে আমরা দাপক বীজতলা করব। দাপক বীজতলা হচ্ছে যখন বন্যা কবলিত এলাকা বা অন্যান্য খরা মৌসুমে যখন আমাদের কোনো জায়গা পাওয়া যাবে না বা অন্যান্য সমস্যার কারণে বাড়িতে উঠানে যখন উঁচু জায়গা পলিথিন শীট বিছিয়ে এই বীজতলা তৈরি করতে পারি। পলিথিন শীট বিছিয়ে ওর উপর অমৃত বীজগুলো আমরা ওখানে বিছিয়ে দিতে পারি। তারপর প্রতিদিন সকাল বিকালে ঝাঁঝরি দিয়ে পানি দিয়ে এই বীজগুলো অমৃত বীজগুলো খাদ্য পেয়ে 7 থেকে 10 দিনের মধ্যে এই বীজতলা চারা লাগানোর উপযুক্ত সময়। তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম? বীজতলা হচ্ছে 4টি পদ্ধতি। এক হচ্ছে শুকনা, ভেজা, ভাসমান ও দাপক বীজতলা। এই 4 পদ্ধতির সমাধান সম্বন্ধে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনলাইনে ক্লাসে সমস্ত যুক্ত হয়ে ক্লাসটি অংশগ্রহণ করবে। আসসালামু আলাইকুম, তোমাদের অসংখ্য